আমার দেশ ও মাতৃকাকে উৎসর্গ করলাম। স্বাধীনতা দিবসের এই পুণ্যতিথিতে আমরা আমরা ক্লাবে স্কুলে কত ভালো ভালো অনুষ্ঠান করেছি। তখন তখন এই দিনটাতে আনন্দের শেষ থাকতো না। বন্ধু বান্ধব মিলে হইচই আনন্দ অনুষ্ঠান করে সারা দিনটা কাটিয়ে ফেলতাম। কিরে ভাই, কিছু বলবি? না না, তেমন কিছু না, বলছিলাম ভাই, এই পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা হলো মানুষের চোখের ভাষা। যে ভাষা পড়ার জন্য একটা গভীর হৃদয়ের দরকার হয়। যে হঠাৎ করে এ ধরনের ভাষা কেন রে দিদি? আমাকে দেখে তুই কি বুঝতে পারছিস? আমাকে মনে করে পাঠালে তোর খুব কষ্ট হবে, তাই না রে ভাই? দিদি, আমারও তো তোকে ছেড়ে থাকতে ভীষণ কষ্ট হবে রে ভাই। এই যে তোর চোখে জল কেন রে? কই দেখ, আমি তো কই কাঁদি, একদম কাঁদবি না। দেখ, আমি কই কাঁদি। ভাই, এই লুকোচুরি খেলে তুই যতই করিস, আমি তো তোর কষ্টটা বুঝি রে ভাই। কিন্তু কিছু করার নেই ভাই, এটা যে সমাজের নিয়ম, সংসারের নিয়ম। আমাকে যে পরের ঘরে যেতেই হবে। তোকে কোনোদিন ছেড়ে থাকিনি তো, তাই খুব কষ্ট হবে, বুকটা ফেটে যাবে, হাসি মুখে বিদায় দিতে হবে যে। কাজু, এই দেখ, কোথায় কোথায় অনেক দেরি হয়ে গেল, আসল কথাটা তোকে বলাই হয়নি। আজকে আমাকে বিবেকদার দাদা ফোন করেছিলেন, তিনি আমাদের বাড়িতে আসবেন। আজকে তোর আর বিবেকদার বিয়ের কথাটা ফাইনাল করতে চান। সে কি? আরে বাবা, আগে বলবি তো। সুখময়দা যদি বাড়িতে এসে দেখে আমাদের বাড়িটা এমন অগোছালো হয়ে রয়েছে, উনি কি ভাববেন বলতো? না দিদি না, উনি ওই ধরনের মানুষ নয়, উনি মাটির মানুষ। হ্যাঁ রে ভাই, হ্যাঁ। বর্তমান যুগে এরকম মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। সেটা আমি খুব ভালো করে জানি রে ভাই। ওনারা আমার কাছে দেবতা। জানি, জানিস ভাই, বিবেক ভালো মানুষ, সেটা আমি ভালো করেই জানি। কিন্তু তার চেয়েও অনেক বেশি ভালো মানুষ ও দাদা আর বৌদি। জানি রে দিদি, জানি, আমি সব জানি। আর আমি জানি বলেই তো তোর আর বিবেকদার মেলামেশায় কোনোদিন বাধার পাচ্ছি কাজল? হ্যাঁ রে দিদি, হ্যাঁ। বর্তমান যুগে বিবেকদার মতো ছেলে খুবই বিরল, কোটিতে একটা ছেলে খুঁজে বার করতে পারবি না। জানি রে ভাই, জানি। তাই তো আমি ওকে খুব ভালো করে কোষ্ঠী পাথরে যাচাই করে নিয়েছি। তোর বিয়েটা হয়ে গেলে আমার থেকে আর কে সুখী হতে পারে বলতে পারিস? ভাই, কি রে, আমার দিকে তাকিয়ে কি দেখছিস? ও, বুঝেছি, আমাকে ছেড়ে যেতে তোর কষ্ট হবে, তাই না রে দিদি? আমাকে ছেড়ে থাকতে তোর কষ্ট হবে না বুঝি? শোন, শুভময়দার আসার সময় হয়ে এলো, তুই তাড়াতাড়ি বাড়ির কাজগুলো সব সেরে ফেল। হ্যাঁ, আমি যাচ্ছি রে ভাই, আমি এক্ষুনি যাচ্ছি। দেখতে দেখতে আমার দিদি এবার শ্বশুর বাড়ি যেতে চলেছে। এই তো সেদিনের কথা, আমার বাবা ও মা দুজনে পথ দুর্ঘটনায় মারা গেল, তখন আমি খুবই ছোট। এই দিদি এই তো আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, সেই দিদিকে ছেড়ে থাকতে কষ্ট হবে না ভাবতেই অবাক লাগছে। আসবো যখন বলেছি তখন নিশ্চয়ই আসবো, আর কেন এসেছি তা নিশ্চয়ই জানিস। আসুন দাদা, আসুন। অনেকদিন পর আপনার চরণ ধুলি আমার বাড়িতে পড়লো। ভাই, আমি তোর কাছে তোর দিদিকে ভিক্ষা চাইতে এসেছি, তুই আমার তোর দিদিকে ভিক্ষা দিবি না? ওইভাবে বলছেন কেন দাদা? আমার ভাগ্য ভালো যে আপনি আমার দিদিকে ভাতৃবধূ করতে চাইছেন, এর থেকে আর কি আনন্দ হতে পারে বলুন? জানিস কাজল, ঈশ্বর যদি সম্পর্ক না বানাতো তাহলে মানুষ বিশ্বাস করতে পারতো না অচেনা কেউ নিজের চেয়ে বেশি আপন হতে পারে। ঠিক বলেছেন শুভময়দা, সম্পর্ক জীবনদায়ী ওষুধের থেকেও ভালো, কারণ এতে কোনো এক্সপায়ার ডেট নেই। সেই জন্যই তোরে ভাই তোর সঙ্গে সম্পর্ক করতে চাইছি, তবে ভয়টা কোথায় জানিস? কোথায়? এখন মানুষ কেনা বড় দায় হয়ে পড়েছে, বহু রূপীতে দেশটা ভরে গেছে, যে যখন খুশি রং বদলাচ্ছে, আমার বড় ভয় লাগে পরিবর্তন দেখে রে ভাই। একদম ঠিক কথা বলেছেন দাদা। নেতা নেত্রীরা দেখছেন না, আজ সকালে এক দলে আছে তো রাতারাতি আরেক অন্য দলে। হ্যাঁ রে ভাই, হ্যাঁ,
এখন মানুষ আর মানুষ নয়, সব যেন গিরগিটি। মুখ আর মুখোশ যেন বড় দায় হয়ে পড়েছে। শুনুন দাদা, মানুষের মতো চেহারা হলে মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়। কি রে দিদি, কিছু বলবি? আমি তোদের জন্য চা নিয়ে এসেছি। আবার অসময়ে জানতে গেলে কেন? চায়ের আবার সময় সময় হয় নাকি দাদা? নিন দাদা, ধরুন। থাক বোন, দীর্ঘজীবী হও, মা সর্ববারই তোমার মঙ্গল করুন। এই না ভাই, বলছিলাম কি, তোদের কথাবার্তা হয়ে গেলে তোরা সোজা কিন্তু রান্নাঘরে চলে আসবি। আমি তোদের রান্না করে ফেলেছি। এই দিদি শোন, চায়ের কাপগুলো নিয়ে যা। সত্যি কাজল, তোর দিদি না খুব ভালো, এটা মানতেই হবে। আচ্ছা যাক সে কথা, এখন কাজের কথায় আসি। আমার ভাইয়ের না ছুটি খুব কম, এরই মধ্যে আমি বিয়ে বাড়ির কাজটা সেরে ফেলতে চাই। হ্যাঁ, তোর কি মত? আমার কোনো আপত্তি নেই দাদা, তাই হবে। তবে দেনাপনের ব্যাপারে কিছু বলবি? দেনা পাওনার ব্যাপারে যদি কিছু থাকে। দেনা পাও না? হাসালি রে ভাই, তুই হাসালি। কেন কেন, এটা হাসি কি হলো? হাসবো না? যখন হাত পাতার মতন অবস্থায় ছিলাম, তখনই সুকুমার দত্ত কারো কাছে হাত পাতেনি, আর আজকে হাত পাতবো তুই ভাবলি কি করে রে কাজল? আমি তো আপনাকে হাত পাতার কথা বলিনি, আমি তো আপনাকে দেনা পাওনার কথা বলেছি। হাত পাতা আর দেনা পাওনা একই ব্যাপার, বুঝলি? সুকময়দা, আপনার কথা শুনে বড়ই ভালো লাগলো। কাজল, সম্পর্ক তৈরি করা অনেক সহজ, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখা ঋণের কিস্তি শোধ করার মতো কঠিন। বাবা, কি সুন্দর কথা। তাই আমরা সম্পর্কে এমন ভাবে গড়বো যেখানে কোনো ঋণের গল্পই থাকবে না। হ্যাঁ তাই। হ্যাঁ, সুকময়দা, এবার ভিতরে যেতে হবে, ডাক পড়েছে যে। কেন কেন? সেবা করতে হবে না? কটা বাজলো খেয়াল আছে? এই মরেছে, আর আমি তো বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি। তা বললে কি হয়? নতুন আত্মীয় কেউ কি না খাইয়ে ছাড়বে? হ্যাঁ, তবে যাবো, তবে আজ নয় রে কাজল। তবে কবে? যেদিন এই বাড়িতে সানাইর সুর বাজবে। বাজবে না, বাজবে না, এবার তার সানাই বাজবে না। না হলে এত এত বাড়ির ছেলে মেয়ে বিয়ে হচ্ছে, আমার শালি ওই কৃষ্ণ ছোটার বিয়ে হচ্ছে না কেন? শালাকে বিয়ের কথা বললেই কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়ছে। কি জানি বাপু, কি ব্যাপার আমারও মাথায় ঢোকে না। আমি কারো কোনো কথা শুনবো না। আজ আসুক কৃষ্ণ বাড়িতে, আজ ওর একদিন কি আমারই একদিন। এরে মা, এত উত্তেজিত কেন? কি করেছে এমন না, তুই বলবি তো? কি হয়নি তাই বলো। আমার পক্ষে এই বয়সে এত পরিশ্রম করে কাজ করা সম্ভব নয়। এবার তুমি কি কৃষ্ণের বিয়ের ব্যবস্থা করো বলে দিলাম, আমি আর পারবো না। সে কি আমি করছি না, কিন্তু শালা শুনছে না তো, শুধু বলছে দাদু সময় হলেই বিয়ে করবো। কবে ওর সময় হবে? আমি মারা যাওয়ার পর। মাগো, তুমি ও কথা বলো না মা, তুমি ও কথা বলো না। আমি আমি সব কিছু সহ্য করতে পারবো মা, কিন্তু কিন্তু তোমার ওই মুখের কথাটা আমি সহ্য করতে পারবো না মা। তোমার কথা তুমি ফিরিয়ে দাও মা, তোমার কথা তুমি ফিরিয়ে দাও। উঠে দাঁড়া। কেন বুঝিস না মায়ের ব্যথা? কত ব্যথা জমা হয়ে আছে আমার এই হৃদয়ে। জানি বাকু, আমি জানি, আমি তো এটাও জানি পৃথিবীর সব চাইতে বড় কারাগার হলো নিজের হৃদয়। হৃদয়ের চেয়ে বড় কারাগারে পৃথিবীতে কিছু নেই মা। জানো মা, জানো পৃথিবীর সমস্ত মানুষ তাদের হাজারো হাজারো ব্যথাগুলোকে এই কারাগারে বন্দি করে রাখে মা। মাগো, মাগো, আমারও তো ইচ্ছে হয় মা, তোমার জন্য দাদুর জন্য একটা বউ এই বাড়িতে নিয়ে আসি, যে তোমাদেরকে সেবা যত্ন দিয়ে আদর করে রাখবে।
দাদু ভাই? বল বাবা বল, চুপ করে থাকিস না। তোমাকে দেখে তোমার কথাগুলো শুনে আমার ঘৃণা করবে যায় মা। বিয়ে করা তো দূরের কথা, বিয়ে কথাটা উচ্চারণ করতে আমার মুখে বাঁধে মা। বললে কি হয় রে বাবা? দুনিয়ার সব মানুষ তো সমান নয়। তা যদি হতো মা, তাহলে ভালো মন্দ দিন রাত হতো না, চন্দ্র সূর্য উঠতো না। এ তুমি কি বলছো মা? আমাকে দেখতেই তো তুই কথাগুলো বলছিস। শোন বাবা কৃষ্ণ, আমার জীবনে যেটা ঘটেছে ওটা একটা অঘটন মাত্র। না হলে তোর বাবা ছিলেন একজন সৎ, আদর্শবান, শিক্ষিত, উদার মনের মানুষ। কিন্তু কোথা থেকে দেখলি থাক মা থাক, ওসব কথা এখন না বলাই ভালো, তোমাকে আর বলতে হবে না। দাদু, দাদু আমাকে জানতেই হবে। বলো বলো মা বলো, তুমি চুপ করে থেকো না, বলো আমাকে, তুমি সব কথা খুলে বলো। বলবো বাবা, ঠিক সময় আমি তোকে সব বলবো। তোকে তো বলবো মা, মা গো, তোমার কবে সময় হবে তুমি বলতে পারো মা? আমি যখন জানার ইচ্ছে প্রকাশ করি তখন তুমি কেন এড়িয়ে যাও মা? আসলে দাদু ভাই, অতীতটাকে খোঁজা মেরে বের করে কি লাভ? শুধু শুধু নিজের মনটাকে ক্ষত বিক্ষত করা ছাড়া। তাই বলে কি অজানাকে জানার, অচেনাকে চেনার ইচ্ছে আমার থাকবে না দাদু? দাদু, আমার কি সত্য ঘটনাটা জানতে চাও অপরাধ দাদু? না রে বাবা না, মা, ব্যাপারটাকে তুই ওভাবে নিস না। মা গো, তোর দাদুর কথাগুলো তুই একটু সহজ সরল ভাবে ভেবে দেখ, নিজেই উত্তর খুঁজে পাবি। মা বুঝেছি, তোমরা দুজন একদিকে আর আমি তো একা একদিকে, তাই তো তোমাদের পাল্লাটা ভারী। তাই তাই আমি আমার কথা থেকে আমি সরে এলাম। তবে তবে আমি এইটুকু বলতে পারি মা, এই সত্য ঘটনা আমি একদিন উদ্ঘাটন করবই করব। তার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আর কয়েকটা দিন অপেক্ষা কর, আমি তোকে সব কথা বলে দেব। মা, এই তো সব কথা মিটে গেল, এখন আসল কথায় আসা যাক। আসল কথা? আসল কথা মানে কি বলছো দাদু? শোন বাবা কৃষ্ণ, মা, তোর দাদুর যথেষ্ট বয়স হয়েছে, আমারও বয়স কম হলো না। আমি আর সংসারের সব কাজ ঠিক মতো করে উঠতে পারছি না। তাই এবার তুই আমাকে মুক্তি দে বাবা। মা এ তুমি কি বলছো মা? তুমি কি মুক্তি দেওয়ার কথা কি বলছো মা তুমি? মানেটা হলো খুব সোজা দাদু ভাই, একটা টুকটুকে নাতবো এনে আমাদের মুক্তি দে দাদু ভাই। দাদু, তোমরা তোমরা আমাকে বিয়ে করতে বলছো, এই তো? হ্যাঁ বাবা, এবার একটা বৌমা ঘরে আনতে হবে। মা গো, একটা কথা তুমি মনে রাখবে মা, বর্তমান যুগের মেয়েরা বাড়িতে বউ হয়ে এলে কতখানি শাশুড়িকে শান্তিতে রাখবে তুমি বলতে পারো মা? কৃষ্ণ, মা, তখন হবে ও শান্তি আমি যখন আমার মায়ের পক্ষ নেব, তখন আগুনে ঘি পুড়বে মরবে, আর আর আমি যখন বইয়ের পক্ষ নেব তখন তখন আমার এই মা ও শান্তির আগুনে জ্বলে পুড়ে মরবে। ও ধারণা ভুল দাদু ভাই, সব মানুষ সমান নয়। দাদু, দাদু তুমি বুঝবে কি করে দাদু? মানুষের বাইরের চেহারা দেখে মানুষ চেনা যায় না দাদু। তার মানে তুই বিয়ে করবি না, এই তো? বিয়ে করব না এ কথা তো আমি একবারও বলিনি মা। বিয়ে তো আজ হোক কাল হোক আমাকে করতেই হবে মা। শুধু শুধু একটুখানি আমি সময় চাইছি। কেন জানো মা? কেন কেন দাদু ভাই, সময় চাইছিস কেন? প্রতিটি মানুষই ভরসা পাওয়ার জন্য একটা সুন্দর মানুষ খুঁজে দাদু, যেখানে শরীরের থেকে মনের দাম অনেক বেশি। মা, আমি আমি একটা ঝিনুকের সন্ধানে ঘুরে বেড়াচ্ছি মা। হয়তো একদিন না একদিন আমি পেয়ে যাব। শুধু শুধু সময়ের অপেক্ষা মা। ঝিনুক? হ্যাঁ দাদু, হ্যাঁ, ঝিনুকের মধ্যেই তো থাকে মুক্ত। আর সেই মুক্তটাকেই তো আমি চাই না। চাই বললেই সবকিছু পাওয়া যায় না রে দাদু ভাই। বসে থাকলে তো হাতের মুঠোয় সবকিছু চলে আসবে না দাদু, আমাকে তো চেষ্টা করে যেতে হবে। তাহলে তুই নিশ্চয়ই চেষ্টা করছিস হ্যাঁ, বল। তা তুমি বলতে পারো মা। কৃষ্ণ, মা, মাগো, আমার এখন একটাই কাজ মা, আমার
আমার জনম দুঃখিনী মায়ের মুখে হাসি ফুটিয়ে তোলা, আর সারা জীবন তার সব দুঃখ কষ্টকে ভুলিয়ে দেওয়া। আর তাই যদি আমাকে নিচে নামতে হয় আমি তাই নামবো, যদি আমাকে যুদ্ধ করতে হয় আমি তাই করবো। বলো, তবু আমার মায়ের মুখের হাসি আমাকে ফোটাতেই হবে মা। এটা এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা মা। আমি একজনকে হারিয়ে চোখের জল ফেলছি মা, তাই তোকে আর এসবের মধ্যে আমি জড়াতে চাই না মা, না দাদু ভাই, মা আমার ঠিক কথাই বলেছে, ওই পথ ভালো পথ নয়। আমি বুঝি দাদু, আমি বুঝি। তবু তবু জানি না আমার মনের অজান্তে কেন একটা জানোয়ার কাজ করে। অর্জুনের লক্ষ্য ভেদের মতো আমার একটাই লক্ষ্য, আন্দোলন করে আমি প্রতিশোধ নিতে চাই, প্রতিশোধ চাই, প্রতিশোধ। মা, যে শয়তান আমার চরম দুঃখিনী মায়ের মুখের হাসি কেড়ে নিয়েছে, সেই শয়তানের মুখ থেকে আমি তেমনি ভাবে সেই হাসি, সুখ, শান্তি সব কিছু কেড়ে নেব। এটা আমার প্রতিজ্ঞা। সময় আসলে ওই স্বার্থপর সুবিধাবাদী বেঈমান একদিন না একদিন ঠিক শাস্তি পাবেই পাবে। মাগো, তুমি একটা কথা জেনে রাখো মা, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করেনি, আর সুবিধাবাদী কখনো আপন হয় না, আর বেঈমান কখনো অনুতপ্ত হয় না মা। তুই ঠিক কথাই বলেছিস দাদু ভাই। দাদু, এই কথা বলছো বাবা? কেন বলবে না কেন? আমি তো কোনো অন্যায় কথা বলিনি মা। আমার আমার মায়ের চোখের জলের প্রতিশোধ আমি কড়ায় গন্ডায় নেব, কেউ আমার হাত থেকে রেহাই পাবে না। আজ এতগুলো বছর পার করতে পারলি, আর কয়েকটা দিন তুই অপেক্ষা কর বাবা, তারপর আমি তোকে বলে দেবো আমাদের প্রতি যে অন্যায় অত্যাচার হয়েছে তার জবাব চাইতে আমি থাকবো তোর পাশে। মা, সময়ের অপেক্ষা দাদু ভাই। ঠিক আছে দাদু, ঠিক আছে, আমি তোমার কথা আর মায়ের কথায় আমি সেই সময়ের অপেক্ষায় রইলাম। ঠিক আছে বাবা। এই না হলে মায়ের উপযুক্ত ছেলে। বাবা, হ্যাঁ রে মা, সব ভাইতে যেমন ঠাকুরের রান্না ভোগ হয় না, ঠিক সেই রকম সব মায়ের গর্ভে এরকম সন্তান জন্ম। তুই খুব ভাগ্যবতী রে মা। বাবা, আরে পৃথিবীতে সুখী হতে গেলে পুরো পৃথিবীর দরকার হয় না, শুধু একজন মনের মতো মানুষ থাকলেই যথেষ্ট। জানি গো বাবা, জানি। আকাশের একটা চন্দ্র যেমন সব আলো দেয়, হাজার তারাও দিতে পারে না বাবা। মা, আমার মা কত সুন্দর কথা বলে। কজন ছেলে ভাগ্য করে এমন মা পায়। সত্যি সত্যি আমি খুব ভাগ্যবান। তাই তো এত সুন্দর মা আমি পেয়েছি। তাই তো আমার মাকে কাছে পেয়ে সব দুঃখ কষ্ট ভুলে দিয়ে আমার মাকে জড়িয়ে ধরে বলি, তুমি আমার বাবা মাগো, তুমি আমার মা, তুমি ছাড়া আমার কোনো ভালো লাগে না। তুমি আমার বাবা, তুমি আমার মা, আমার কিছু ভালো লাগে না। আমার মা, জননী জনভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, তুমি মা। কৃষ্ণ, মাগো, বল বাবা বল। জননী জনভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, তুমি মা ভক্তি, তুমি মা শক্তি, তুমি মহীয়সী। জননী জনভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী,
এলাকার মেয়ে কিন্তু আমি কিছুতেই নই। আমি কিন্তু ভুলিনি সেদিনের অপমানের কথা, আমি কিছু ভুলিনি। প্রতিশোধ চাই, প্রতিশোধ, আমি প্রতিশোধ নেবই, তবে আমি শান্তি পাবো। ছাড়বি কেন? আমি এই তোকে প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ করে দেব। দাদা তুমি পারবে তো সুযোগটা করে দিতে? হরে বোন, তোর অপমান মানে আমার অপমান, তাই অপমানের বদলা আমি নেবই নেব। একটা দিন মাথা ঠান্ডা রাখ। আমাকে ঠিক মতো কাজগুলো বুঝে নিতে দে, তারপর আমি দেখছি। দাদা আমি না মাথাটা ঠান্ডা রাখতে পারছি না দাদা। ওরা যেভাবে আমাকে অপমান করেছে তুমি সেটা ভাবতেও পারবে না দাদা। আমি সব জানি রে বোন, জানি। আমি জনি রোগের মুখে সব শুনেছি। তুমি সব শুনে কি করে শান্ত আছো? সব সময় তুই একটা কথা মনে রাখবি রে বোন, শয়তানরা কিন্তু শান্ত হয়, কখনো রাগে না। শান্ত মাথায় ছক কষতে থাকে। আমার দেখবি না তোর দাদা কত শান্ত, দাদা আর দেখবি ভালো মানুষেরা একটুতে রেগে যায়, কারণ তারা কোনো অন্যায় কাজ মেনে নিতে পারেনি। তাই তুমি ঠিক বলেছো দাদা। সত্যি দাদা তুমি না একদম কোনো অন্যায় কাজ সহ্য করতে পারি না। একটা কথা মনে রাখবি বোন, সব সময় সব কথার জবাব দিতে নেই। নিজের সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয় পাওয়ার জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। দাদা তোমার কিন্তু বুদ্ধির তারিফ করতে হয় দাদা। আচ্ছা বলো তো তোমার কি করে মাথায় তো বুদ্ধি আসে বলো তো? আরে রাত্রে বলো দাদা। এই হরিদাস হলো আমার নতুন ম্যানেজার, মিস্টার হরিদাস পাল। আর হরিদাস এই রাত্রি হলো আমার একমাত্র বোন। নমস্কার স্যার, আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ ঠিক আছে, কথা হবে। অফিসে এসো, আমার বাজারে একটা আর্জেন্ট কাজ আছে। আমি কাজ ছেড়ে অফিসে যাব। রাত্রি তুই হরিদাসের সাথে গল্প কর, আমি এখন আসছি। স্যার বলছিলাম স্যার, কাজটা তো আমাকে করতে বলতে পারতেন, আমি করে নিয়ে আসতাম। না না হরিদাস না, কাজটা আমার একান্ত ব্যক্তিগত, তাই আমাকে নিজেকেই যেতে হবে। তুমি অফিসে চলে এসো, কথা হবে। জানেন ম্যাডাম, স্যার না অসম্ভব ভালো মানুষ। ভাগ্য করে এমন একটা মানুষ পেয়েছি। এমন মানুষ মালিক হিসাবে পাবো আমি ভাবতেই পারিনি। জানেন হরিদাস বাবু, আমার মা যখন মারা যায় আমি তখন অনেক ছোট ছিলাম, কিচ্ছু আমার মনে পড়ে না। আমার বাবা আমাকে হোস্টেলে রেখেছিল, পরে বাবাও মারা যায়। বেশ কিছুদিন পরে বাবা মারাও গেল। সত্যি খুব দুঃখের কথা। কিন্তু আপনি বিশ্বাস করুন, ওই দাদা আমাকে বাবা মায়ের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা সব দিয়েছে। একটু দুঃখ আমাকে বুঝতেই যায়নি, সব সময় আমাকে আঁকলে আঁকলে রেখেছে, আর আমাকে এমএ পাসটাও করিয়েছে। দাদা হচ্ছে একজন ভীষণ ভালো মনের মানুষ। আমি স্যারের সাথে কথা বলে না স্যারের মনটা বুঝতে পেরে গেছি। আপনি বুঝি কথা বলে মনটাও বুঝতে পারেন? না না, তেমন কিছু নয়, মানে চেষ্টা করি আর কি। হরিদাস বাবু, আচ্ছা বলুন তো আমার সাথে কথা বলে আপনার কেমন লাগলো? বলবো বলবো হ্যাঁ আপনার কাছে আত্মসম্মান সব চাইতে বড়। ঠিক বলেছেন। আত্মসম্মানে ঘা লাগলে আপনি কিন্তু ছেড়ে কথা বলবেন না। যত নিচে নামতে হবে আপনি নামবেন, তবে প্রতিশোধ নিতে কুণ্ঠিত হবেন না। আপনি কিন্তু একদম ঠিক কথাই বলেছেন। সত্যি সত্যি আপনার সাথে কথা বলে আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ ভালো লেগেছে? হ্যাঁ লাগবে না কেন? স্যারের হাতে চাও। তার মানে এটা হলো স্যার নিজে চা বানিয়ে আমাকে বললো, পূর্ণ যা তোর দিদিমণি আর ম্যানেজার বাবুকে চাটা দিয়ে আয়। আর আমি চা নিয়ে সোজা চলে এলাম। কি ভাগ্য আমাদের বলুন তো, স্বয়ং মালিক চা করে পাঠিয়েছেন। এরকম ভাগ্য কজনে হয় ভাবা যায়?
হ্যাঁ গো ম্যানেজার বাবু, দাদা বাবু খুব ভালো মানুষ। ওই রকম মানুষ এই বর্তমান যুগে হয় না। দাদা বাবু আমাকে কি বলে জানো? কি বলে? পূর্ণদা, তুমি এসেছো, আমার তো বাবা নেই, তাই তোমাকে আমার বাবার আসনে বসিয়ে রাখতে চাই। তখন আমি না ভাবতেও পারিনি পূর্ণদা, আমি এই বাড়ির চাকর। আরে তুমি কি বলছো বলো তো? ছোট্টবেলা থেকে তোমাকে আমরা অভিভাবক হয়ে, তুমি কেন চাকর চাকর বলো? তুমি তো আমার নিজের লোক। আমাকে যদি অভিভাবক বলে জানো, তাহলে আমার একটা কথা রাখতে হবে তোমাকে। বলো কি কথা? পূর্ণদা, ও পূর্ণদা, তোমরা দুজনে গল্প করো, আমাকে স্যার অফিসে যেতে বললেন, আমি অফিসে আসলাম। না না, চলে যাবেন না স্যার, আমার দিদিমণির কণ্ঠে একটা গান শুনে যান। এই পূর্ণদা, তুমি কি সব আবল তাবল বলছো? আমি এখন গান গাইতে পারবো? আমার গলা ধরা, আমি গান পারবোই না। তোমার গলায় একটা গান শুনবো। জানেন ম্যানেজার বাবু, এই দিদিমণির গলার কণ্ঠটা খুব সুন্দর। তাই নাকি? তাহলে তো শুনতেই হয়। না মানে এখন আমি কি গান গাইবো? গাও না দিদিমণি। বলছি ম্যানেজার বাবুকে শোনান না একটা। পূর্ণতা যখন এত করে বলছো, তখন একটা গান গাওয়া দরকার। কিছু কিছু কথা আর কিছু পরিচয়, মনে মনে চুপি চুপি দোলাতে যায়। কিছু কিছু কথা আর কিছু পরিচয়, মনে মনে চুপি চুপি দোলাতে যায়। কিছু মুখের হাসি দিয়ে যায় যাওয়ার নাকি, কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় যাওয়ার নাকি। ভরে যায় খুশিতে তখন এনে দাও কিছু কথা আর কিছু পরিচয়, মনে মনে চুপি চুপি দোলাতে যাওয়া। কিছু কিছু কথা আর কিছু পরিচয়, মনে মনে চুপি চুপি দোলাতে যাওয়া। দোলাতে যাওয়া, দোলাতে যাওয়া। বাহ বাবা বাবা, কি সুন্দর গান, ভাবা যায়। পূর্ণদা, ও পূর্ণদা, তুমি কিন্তু ঠিক কথাই বলেছো, দিদিমণির গলা কিন্তু দারুণ। মিলেছে মিলেছে। আর তোমরা একটু কি সব কথা বলছো? পূর্ণদা তো ঠিক কথাই বলেছে ম্যাডাম, আপনার গান না সত্যি মনে রাখার মতো। আই তাহলে আমি আসি ম্যাডাম। আর শুনুন, কিছু মনে করবেন না, মাঝে মাঝে কিন্তু বিরক্ত করতে আমি আসবো। ওই আপনার গলায় মিষ্টি গানটা শুনবো, আর ইয়ে মানে না থাক। Always welcome. আবার দেখা হবে। নমস্কার, আবার আসবেন কিন্তু। বাই। এতদিনে যে বড়শিতে মাছ লাগলো। তুমি কি বললে বলো তো পূর্ণদা? সাবধানে মাছটা তুলবে দিদিমণি, এই হাতের মধ্যে মাছটা এসে যেন ফসকে না যায়। পূর্ণদা, তুমি না বড্ড দুষ্টু আছো। এই একটা কাজ করে দেবে? আরে আমার ওই ঘর দড়ির ওয়ার্ড্রপ গুলো ভীষণ নোংরা হয়ে গেছে, একটু ভালো করে সাজিয়ে গুজিয়ে একটু টিপ টপ করে রাখবে। সেটা আবার কোনো কাজ হলো নাকি? এখনই করে দিচ্ছি। তবু তোমাকে একটা কথা রাখতে হবে। কি কথা বলো? বলছিলাম কি, একবার একটা বিয়ে করে নাও। ও না, আমি বিয়ে করবো? আমার জীবনটা না না না, আমি এখন বিয়ে করবো। বিয়ে করলে আমার ফিগারটাই নষ্ট হয়ে যাবে। আমি এসব করতে পারবো না। জানো দিদিমণি, হাতে একটা বড় সুযোগ কি এসেছে। সুযোগ? এই সুযোগটা তুমি হাত ছাড়া করো না দিদিমণি। তবে রে, বাপরে বাপ। পূর্ণদা সত্যি ভীষণ একটা ভালো মনের মানুষ। ওই মনের মানুষ বর্তমান থেকে পাওয়া ভীষণ কঠিন। এত ভালো মানুষ বাবাই যায় না। কি জ্বালা, আমার মুশকিলে পড়লাম। এখন আমি কি করব? মানে কি কথা? আপনারা কে? এখানে কেন?
যাচ্ছেন তো নাকি? কি জ্বালা! আপনার দাদা মানে আমাদের স্যার হলো ভালো রাখার মেশিন, উনাকেই তো দেখতে পাচ্ছি না, কিন্তু থাকবো কি করে ভালো? আজ বাড়ি গেলে আমার নিজ্ঞাত কপালে দুঃখ আছে। মানে কথা কপালে খুব দুঃখ কেন? বাড়ি গেলে দুঃখ আছে কেন? কি জন্য বাড়ি গেলে দুঃখ আছে? কি জ্বালা সে আপনি বুঝবেন না ম্যাডাম। আমার বিশাল সংসার, 8-8টি ছেলে। এই বাজারে আমরা 8-8টা ছেলে। এই, একদম চুপ করো, যত সব যাচ্ছে তাই। কি জ্বালা! রাগ করবেন না ম্যাডাম, বিশ্বাস করুন মাসের শেষ, হাত একেবারেই খালি। তাই স্যারকে আমার ভীষণ প্রয়োজন। স্যার টাকা না দিলে আমার উনুনে হাড়ি চড়বে না। মানে কথা উনুনে হাড়ি চলবে? চুপ কর তো, ভালো করে কথা বলে করেই যাচ্ছে। যান এখান থেকে। আপনারা কি বলতো, সরকার আপনাদের টাকা দেয় না, তবু আপনারা ভিক্ষা চান কেন? এটা ভিক্ষা চাওয়াটা যেন আপনাদের একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। কি জ্বালা! সরকার যা যা মাইনে দেয় তাতে আমার কুলোয় না ম্যাডাম। 8-8টি ছেলেকে 3 বেলা খাবার দিতে গিয়ে নুন আনতে পান্তা ফুরানোর তা মতো 8-8টা অবস্থা। ছেলে জন্ম দিয়েছিলেন কেন? আরে জান না, কি হচ্ছে কি? এই যে, আর আপনার ওই বেয়া লোক থেকে আপনি সাবধান করুন। জান এখান থেকে। কি জ্বালা! রাগ করবেন না ম্যাডাম, এটা গোপুকান্তের অভ্যাস। কি করবেন বলুন? শুধু ঘাড়ে নেড়ে যাচ্ছে তখন থেকে করে। ঘাড় নালে চলবে না রে, অভ্যাসটা বদলান যান। মানে কথা কি জ্বালা! ম্যাডাম তাহলে আমরা আসি। বিদায় হন। স্যারকে বলবেন যেন আমার আমাদের মাসের পাওনাটা দিয়ে দেবেন। হ্যাঁ, মান্থলিটা জানি, পাঠিয়ে দেয়। ভিখিরি কোথাকার, সরকারের ভিক্ষি। সত্যি এরা কি? সরকার ওদের বেতন দেয়, রেশন দেয়, চাল দেয়, সব কিছু দেয়, তবু এরা ভিক্ষে চায়। এটা স্বভাব না অভাব? বুঝি না বাবু, ছেলের মতি গতি আমি কিছুতেই বুঝতে পারি না। তাই তো মায়ের কাছে এসেছিলাম ছেলের মঙ্গল কামনার জন্য। আমার ছেলেকে তুমি ভালো রেখো মা, ওকে তুমি সুবুদ্ধি দাও। আমি তো দুঃখিনী মা, ওই ছেলেই আমার কাছে সব। ওর মুখের দিকে তাকিয়ে তো আমি বেঁচে আছি মা। মাগো মা, তোমার অশেষ করুণায় তো আমরা বেঁচে আছি। তুমি সবাইকে ভালো রেখো মা, তুমি সবার মঙ্গল করো। তুমি কে মা? কোথায় থাকো? আমার নাম তারা, আমি ওই পাশের বস্তিতে থাকি। আমার বিয়ে তো, তাই স্বর্গবাউরির মন্দিরে আমি পুজো দিতে এসেছিলাম। আপনাকে তো ঠিক চিনলাম না। আমি পাশের ওই বামুন পাড়ায় থাকি। আমার ছেলের মঙ্গলের জন্য পুজো দিতে এসেছি। আপনার ছেলেকে সঙ্গে করে নিয়ে আসেননি? কি করে আপনার ছেলে? জানি না মা, ও যে কি করে কোথায় যায় আমি কিচ্ছু জানি না। তবে জানো মা, আমার ছেলে কৃষ্ণ খুব পরোপকারী। কোনো বিপদে পড়লে আমার কৃষ্ণ ওকে বিপদ থেকে বাঁচায়। তবে কি, আমি আর বিবেকদা যেদিন বিপদে পড়েছিলাম, যে গুন্ডাদের হাত থেকে আমাকে বাঁচিয়েছিলেন, সেই কৃষ্ণই ওনার ছেলে। তুমি উনি হ্যাঁ, আমি ওনার ছেলে, আমি তার কৃষ্ণ। কেন অবাক লাগছে? ভাবছেন আমি এখানে এলাম কেন? কেন? তা কেন? মানে আপনার মতো মহান মানুষের দেখা পাওয়া তো আমার ভাগ্যের ব্যাপার। সবই ঠাকুরের ইচ্ছা মা। নে বাবা, প্রসাদ নে। দাও মা, দাও প্রসাদ দাও। এই নিন, আমার কাছ থেকেও একটু প্রসাদ নিন। সৌভাগ্য আমার। কেন আপনি হঠাৎ সৌভাগ্যের কথা বলছেন কেন? ওই যে তুমি প্রসাদ দিলে না, তাই হয়তো বলছি। না মা না, শুধু উনার প্রসাদ দেওয়া নয়, আমি দুজনের কাছ থেকে প্রসাদ পেলাম, তাই বললাম। ও আচ্ছা আচ্ছা,
আসি গো মা, মনে করে একদিন আমাদের বাড়িতে এসো, কেমন? সত্যি সত্যি আপনি খুব ভাগ্যবান। কেন হঠাৎ এ কথা কেন? ভাগ্যবান না হলে এমন মা কি কারোর হয়? আপনার মায়ের সাথে কথা বলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। জানেন, জন্ম থেকে আমি দেখে আসছি, বাবাকে দেখার সৌভাগ্য আমার হয়নি। এই মা, এই আমার মা আমার কাছে বড় আপনজন, বড় কাছের মানুষ। আচ্ছা আচ্ছা, আপনার বাবা? জানি না, আমি বলতে পারবো না। দয়া করে আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না। কেন? তার কারণ? মায়ের কাছে বাবার কথা আমি অনেকবার জিজ্ঞাসা করেছি, মা কোনো উত্তর না দিয়ে শুধু এড়িয়ে যান। আমি না জেনে আপনাকে এই কথাটা বলে ফেলেছি, আমাকে আপনি ক্ষমা করে দিবেন। না না, আপনি ঠিকই বলেছেন। সবাই তো জানতে চায়, প্রশ্ন করে আমি নিশ্চিত থাকি, আমি কোনো উত্তর দিতে পারি না। নিজেকে নিজেকে বড় অসহায় মনে হয়। আপনি ধৈর্য ধরে থাকুন কৃষ্ণ বাবু, ধৈর্য হারা হবেন না। একদিন না একদিন দেখবেন আপনি ঠিক আপনার বাবাকে খুঁজে পাবেন। এই আশাতেই তো আমি বুক বেঁধে আছি। আমি তাহলে আজ আসি। চলে যাবেন? সামনে লক্ষ্যে আমার বিয়ে, বিয়ে বাড়ির অনেক কাজ, বুঝতেই তো পারছেন। আমি আর ভাই ছাড়া বাড়িতে কেউ নেই, তাই সব কাজ আমাদের দুজনকেই করতে হবে। আপনার বাবা নেই, এক পথ দুর্ঘটনায় ছোটবেলাতেই আমার মা বাবা দুজনেই মারা গেছে। কত দুর্ঘটনায় মারা গেছেন। সত্যি সত্যি আমাদের দুজনের মধ্যে কতখানি মিল। আমরা দুজনেই কত দুঃখী বলুন। জানেন, আমাদের দুঃখটা যদি আমরা ভাগ করে নিতে পারতাম তাহলে খুব ভালো হতো বলুন। সে তো ভালোই হতো, কিন্তু সেটা সম্ভব হচ্ছে কই। আসি, ভালো থাকবেন কেমন? ঠাকুরের কাছে আমি আপনার সুস্থতা কামনা করি। আসি। আপনিও ভালো থাকবেন। ঠাকুরের কাছে আপনার সুস্থতা আমি কামনা করি। আপনার আপনার বিবাহিত জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক। আর আমার কথা আমি ছেড়েই দিয়েছি, এই পোড়া কপালে কিচ্ছুই হবে না। আমার আমার হাতের নাগালের বাইরে সবকিছু চলে যাচ্ছে। তাই তো ঠাকুর দয়াময়, আমি যেন আমার মায়ের চোখের জল মুছিয়ে দিতে পারি ঠাকুর। আমি আর কিচ্ছু চাই না ঠাকুর, আমি আর কিচ্ছু চাই না। আমি কিছুই করিনি। কিছুই যদি করিসনি তাহলে স্যার বাড়িতে কেন উঠে মারছিস? ওখানেই যে আমার একটা অতীত স্মৃতি পড়ে আছে গো বাবু। তার মানে কি বলতে চাইছিস তুই? ওই বাড়িতেই তো লুকিয়ে আছে আমার জীবনের হিসাব গো বাবু। তবে রে, তোকে আজ মেরেই ফেলবো পাগলা। ওর গায়ে হাত লাগাবার চেষ্টা করবে না, তাহলে তোমাদেরকে আমি কিছুই করবো না। শুধু আমার এই হাত দুটো দিয়ে না তোদেরকে একটু আদর করে দেবো। মালটাকে খুব লাগছে, মনে হচ্ছে না শালা ওই হারামির বাচ্চাটাকে মনে হচ্ছে কোথাও যেন দেখেছি। তাহলে আর কথা বাড়িও না, মানে এখান থেকে কেটে পড়ো, তা না হলে কিন্তু নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবে। ঠিক আছে, তোর সাথে খুব তাড়াতাড়ি বোঝাপড়া করবো। আমাদের এলাকায় তুই খুব ফপরদালি শুরু করেছিস, তাই না? তোর কড়াই গন্ডায় দিয়েই ছাড়বো। চল রাখি, চলে আয়। হাসছেন কেন? ঘোড়া গেল তল মজা বলে কত জ্বালা। আপনি হাসছেন কেন? ওদের কথা শুনে। ওদের স্যারের বাড়িতে গিয়েছিলেন কেন?
ওটাই তো আমার জন্মস্থান গো। জন্মস্থান? জন্মস্থানে যাব না তাই কখনো হয়? তুমিই বলো। কি বলছেন আপনি? আচ্ছা, আপনার কে কে আছে? আমার সব ছিল গো বাবু, আমার সব ছিল। হঠাৎ কাল বৈশাখের ঝড়ে কাল সব বৈশাখী ঝড়ে? নষ্ট হয়ে গেছে। কি বলছেন আপনি? এখন আমার কেউ নেই, কেউ নেই। আমি আমি শুধু একা। আমার কথা বাদ দাও বাবু, আমি পাগলা মানুষ, কোথায় থাকি আমি নিজেও জানি না। আচ্ছা বাবা, তোমার বাড়ি কোথায়? তোমার বাড়িতে কে কে আছে? তোমার নাম কি? আমার বাড়ি ওই সামনে বামুন পাড়ায়। আমার বাড়িতে মা আছে, আমার দাদু আছে, আর আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ? কি হলো? কৃষ্ণ নামটা শুনে চমকে উঠলেন কেন? কই না তো, এমনি। আচ্ছা বাবা, তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম সন্ধ্যা। মিলে যাচ্ছে, এক এক করে সব কিছু মিলে যাচ্ছে। আমি আমি সবার সন্ধান পেয়ে যাচ্ছি। আজ আমি আসি বাবা, আজ আমি আসি। না না, আপনি চলে যাবেন না, আপনি দাঁড়ান, আপনি চলে যাবেন না। আপনার পরিচয়টা দিয়ে যান। লা 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 কে ওই পাগলা আমাকে ধন্দার মধ্যে ফেলে দিয়ে চলে গেলেন? আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে উনি একজন পাগল। আমি কোনো মতো এই কথাটা মেনে নিতে পারবো না। বলে কিনা আমার ভাইয়ের বিয়েতে নেমন্তন্ন করতে কংস চৌধুরী বাড়ি যেতে হবে। অসম্ভব, আমি পারবো না। আলো, এই আলো, আরে বাবা, কি হলো? কি এত চিৎকার করছো কেন? বলি কি কি হলো? হয়নি বলো? তোমার দেওরের বিয়ে নেমন্তন্ন করতে আমাকে যেতে হবে কংস চৌধুরী বাড়িতে। আমি পারবো না, আমি মুখের উপর না বলে দিয়েছি। বেশ করেছো, ভালো করেছো, বেশ মিটে গেল কথা। এখানে কথা বলতে কি আছে? আরে বাবা, বাড়িতে এত বড় কাজ, কথা ঠান্ডা রাখতে হবে নাকি? মাথাটা আমার ঠান্ডাই ছিল, ওই কথাটা শোনার পর মাথা আমি ঠান্ডা করতে পারছি না। আচ্ছা হ্যাঁ গো, ওই কষ্ট থেকে নিমন্ত্রণ করতে হবে তোমাকে কে বললো? আমি বলেছি বৌদি। আচ্ছা তোমরা ভেবে দেখো, আমি ছুটি নিয়ে বাড়ি আসতে না আসতে হঠাৎ হেড অফিস থেকে ফোন আসে, ব্যাস আমাকেও চলে যেতে হয়। তোমাদের সাথে ভালো করে কথাবার্তাও তো আমার হয়নি। সেটা তো আমরা জানি ভাই। হ্যাঁ, তাহলে ওই যাটুকু কথাবার্তা হয়েছে তা তো ওই মোবাইল ফোনের মাধ্যমে হয়েছে। তাছাড়া আবার কি? তাই আমাকে হঠাৎ একদিন হরিদাস ফোন করে জানতে চাইলো এই আমার বিয়েতে ওই কংসরাজ চৌধুরীকে নেমন্তন্ন করা হয়েছে কিনা। আমি বললাম আমি ঠিক তোকে বলতে পারবো না, তার আগে ফোন করে জিজ্ঞাসা করে তোকে বলছি। তাই ফোন করেছিলাম দাদা, অন্য কিছু নয়। ও এই কথা। আর তাই তোমার দাদার রেগে একেবারে অস্থির। আরে বাবা,
আছে, সব দোষ নন্দগোষ, সব আমার দোষ। এবার হয়েছে তো? না দাদা, তোমার কোনো দোষ নেই দাদা, শুধুমাত্র আমাদের একটু ভুল বোঝাবুঝি হয়েছিল মাত্র, অন্য কিছু নয় দাদা। ওসব কথা এখন থাক, সামনে অনেক কাজ। তোর দাদা একা কমবি সামলাবে, তুই এসে গেছিস, এবং তোর দাদাকে একটু সাহায্য কর, যাতে বিয়ে বাড়িটা সুসম্পূর্ণ ভালোভাবে হয়। হবে না মানে? আমি আছি না বৌদি, বিয়ে বাড়ি একদম ভালো হবে। হরিদাস, বাহ, সেদিন হরিদাসের সাথে আজকে হরিদাসের কোনো মিলেই নেই, দারুণ পরিবর্তন। খুব ভালো লাগলো ভাই তোমাকে দেখে। সবই তো আপনার আশীর্বাদ দাদা, আর এই বৌদি আমার আশীর্বাদ। থাক ভাই থাক, ঈশ্বর তোমার মঙ্গল করুন। বলো হরিদাস, তোমার কাজ কেমন চলছে? চলছে বৌদি, প্রাইভেট কাজ তো মোটামুটি চলে যাচ্ছে। আমার বন্ধুর মতো তো সরকারি কাজ নয় যে ভালো বলবো। এরকম কথা বলছিস কেন হরিদাস? কোনো কাজই ছোট নয়, মন দিয়ে কাজ করলে সাফল্য একদিন ঠিক আসবেই আসবে। দেখলে হরিদাস আমার ভাইয়ের কথা কি সুন্দর ভাবে তোমাকে বুঝিয়ে বললো। এটাই হলো প্রকৃত বন্ধুর পরিচয়, আর নাকি বলো ভাই? সেজন্যই তো বৌদি সমস্ত কাজ ফেলে দিয়ে বন্ধুর বিয়েতে দুহাত তুলে কাজ করবো বলে চলে এলাম। আচ্ছা হরিদাস, তোর ওই বস তোকে কিছু বলবে না? আরে না, বসেই তো আমাকে পাঠালো, বলে যাও হরিদাস, তোমার বন্ধুর বিবেকের বিয়েটা ভালোভাবে করে দাও। কার নামে কি বলছো হরিদাস? এই, আমি ভুল শুনছি না তো? দাদা আপনি বিশ্বাস করুন দাদা, আমি যা বলছি একদম সত্যি বলছি। আমার বস কংসরা যদি রাগে মানুষের কথা ঠিক, কিন্তু লোকটা না খুব ভালো, খুব সরল মনের মানুষ। বাহ, ভালো তো, তাই তোমাকে খুব ভালোবাসে, তাই হ্যাঁ না? বৌদি, হ্যাঁ, আমাকে না আমার বস খুব ভালোবাসে। তাহলে তো তোর বস খুব ভালো মানুষ রে হরিদাস। হ্যাঁ, তাই তো বস দুঃখ করে বলছিলেন, কি বলেছিলেন হরিদাস? বলছে জানো হরিদাস, তোমার বন্ধুর বিয়েতে মনে হয় আমাকে ওরা নিমন্ত্রণ করবে না। এখনো পর্যন্ত তো ওটাই ঠিক হয়ে আছে ভাই। আচ্ছা দাদা, ওই মানুষটাকে একবার সুযোগ দিলে হতো না? আমারও তাই ইচ্ছে, একবার সুযোগ দিয়ে দেখাই দরকার। যা ভালো বুঝে করো, ওর মধ্যে আমি নেই। না 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 না, আপনি রাগ করবেন না, আপনি রাগ করবেন না, দরকার নেই নিমন্ত্রণ করার, তবু আপনাদের মধ্যে যেন ভুল বোঝাবুঝি না হয়। হরিদাস, দাদা বিবেক, আলো, তোমরা শুনে রেখো, যে মানুষটা আমাকে প্রতি পদক্ষেপ অপমান করেছে, হারাবার চেষ্টা করেছে, তাকে আমি কেমন করে নিমন্ত্রণ করবো? বুঝলাম দাদা, বুঝলাম, তোমার প্রতিটি কথা আমি অক্ষরে অক্ষরে বুঝতে পারলাম। তবু একটা কথা বলছি দাদা, ওই যে কথায় আছে না, তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুগময়দা বিবেক তো ঠিক কথাই বলেছে, এটাই তো আপনার সুযোগ, উনাকে ডেকে উনার মুখের উপর মুখ জবাব দিতে বলো। এই কথাই তো তোমাদের থেকে বোঝানো যাচ্ছে না, হ্যাঁ, কি আর বলছি। করা যাবে বলো? আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো, তখন আমি আমার মত পরিবর্তন করলাম। তুমি বিবেক বংশের বাড়িতে যাবে নেমন্তন্ন করতে, হরিদাস তুমি সাথে থাকো, কারণ বংশ কাল কেউটের জাত সবল মারার চেষ্টা করবে, খুব সাবধান। আপনি ওটা আমার উপর 100% ভরসা রাখুন দাদা, তো কংসরাজ চৌধুরীকে ফোনা তুলতে দেব না, তার আগে ওর বিয়ে ভেঙে দেব। আমরা কংসরাজ চৌধুরীকে বুঝিয়ে দেব যে ও যদি চলে ডালে ডালে, তাহলে আমরাও চলি পাতায় পাতায়। ঠিক বলেছেন বন্ধু। আমরাও ছেড়ে কথা বলবো না। বেশ, আমি এই কথাটি শুনতে চেয়েছিলাম। সত্যি তোমার বন্ধুত্ব, তোমাদের আমি মুগ্ধ হলাম। একটা কথা মনে রাখবেন দাদা, সংসদে পাল্টে যাওয়া নয়, বন্ধুত্ব মানে বিপদের দিনে সরে যাওয়া নয়। বন্ধুত্ব হলো বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা, তার নামে বন্ধুত্ব। বাহ বাহ বাহ, তোমাদের কথা শুনে আমার মনটা আজ ভরে গেল। বৌদি তাই তো, বিবেক আর তুমি যদি একজোট হও, তোমাদেরকে কেউ হারাতে পারবে না, তোমরা ঠিক তোমাদের জয় হবেই হবে। বৌদি যাক, কথা শুনে অনেক দেরি হয়ে গেল, বাড়িতে কোনো কাজ হয়নি, সব পড়ে আছে। আমি রাত্রে গল্প করো, আমি রান্না করে যাই।
শোনো হরিদাস, দাদা সব সময় সৎ মানুষের সাথে মিশবে, কারণ গঙ্গার যতই কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে, আর আগুনের কাছে যতই যাবে ততই উত্তাপ পাবে। দাদা আরেকটা কথা মনে রাখবেন, আপনি সঠিক কথা বলেছেন। চন্দন গাছকে আপনি যতই কোণে লুকিয়ে রাখুন না কেন, ওর কিন্তু একটা সুগন্ধ বের হবে। আবার নিম পাতাতে যতই চিনি মেশানো হোক না কেন, তার রস কিন্তু তেতোই থাকবে। তোমরা শিক্ষিত, দাদা তোমাদের সাথে আমি কথাই কিন্তু পেরে উঠতে পারবো না, তবু বলছি তোমরা সব সময় সৎ মানুষের সাথে মিশবে, সৎ মানুষের পরামর্শ নিবে। একটা কথা মনে রেখো, কি কথা? গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়ে বিষ দেয়, এই পার্থক্যটা কিন্তু খাবারের নয়, দাদা পার্থক্যটা হলো জাত, স্বভাব আর আচরণ। বাহ, 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 বাহ। কি সুন্দর কথা। সুখময়দার জ্ঞান আছে, এটা কিন্তু মানতেই হবে। আর আমি সেই জন্যই তো এত বড় শিক্ষিত হয়েও, এত বড় একটা অফিসারের চাকরি করলেও ওই দাদার যুক্তি ছাড়া আমি এক পাও হাঁটি না বিবেক, আর ভবিষ্যতেও আমি হাঁটবো না। বিবেক, সেটাই তো উচিত। ও শুধু তোর দাদা নয় রে, সুখময়দা তোর বাবার মতো। কত কষ্ট করে কোলে পিঠে তোকে মানুষ করেছে বল দেখি। জানি হরিদাস, আমি সব জানি, আর আমি বুঝি বলেই তো আমি কোনোদিন দাদার কোনো কথার অবাধ্য হইনি। বিবেক, আমি সত্যি বলছি হরিদাস, ওই দাদা আমার কাছে শুধু মানুষ নয় রে হরিদাস, ওই দাদা হলো আমার কাছে মানুষ রূপী ভগবান। সেই ছোট্ট বেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি, আমার বাবা মার কথা প্রায় মনে পড়ে না। ওই দাদাই তো আমায় কোলে পিঠে করে মানুষ করেছে রে হরিদাস। শুধু দাদার কথাই বলবি আর বৌদির কথা বলবি না হরিদাস, হরিদাস। ওই বৌদি হলো আমার কাছে মায়ের মতো রে হরিদাস। ওই বৌদি তো আমাকে নিজের ছেলের মতো ভালোবেসেছে, আর কখনো বা আমাকে শাসন করেছে। আর ওই বৌদি যদি না থাকতো আজ আমি এই জায়গায় আসতে পারতাম না রে হরিদাস। তাই বলছি বন্ধু, দাদা বৌদির সাথে সব সময় ভালো সম্পর্ক রাখবি। হরিদাস, জানিস বিবেক, সম্পর্ক আর চারা গাছ দুটো একই জিনিস, লাগিয়ে ভুলে দিয়ে শুকিয়ে যাবে। বাহ, কি সুন্দর কথা বলছিস তুই হরিদাস। বন্ধু, ও বন্ধু, কোথায় কথা অনেক দেরি হয়ে গেল ভাই, আমাকে আবার অফিসে যেতে হবে। তাহলে ওই কথাই রইলো, তুই বিয়ের কার্ডটা নিয়ে আমার বাড়িতে আসিস, আমি তোকে আমার বসের কাছে নিয়ে যাব। বাই বাই বন্ধু, বাই বাহ, কি সুন্দর কথা বলে গেল ওই হরিদাস। ওর কথা শুনে মনে হয় যেন ও আমাদের কত আপন। আর হবেই না কেন, কি আছে এই জীবনে, শুধুমাত্র এই চিরস্থায়ী জীবনে একমাত্র স্থায়ী হলো এই বন্ধুত্ব বা ভালোবাসা, যা মৃত্যুর পরেও চিরস্মৃতি হয়ে থাকবে। আমি কলির কংস, সবাই করে, আর আমি করি সারা ধ্বংস। থাকবে না কেউ আমার নাগালের বাইরে, থাকবে না। সবাইকে আমি কায়দা করে আমি নিয়ে আসবো আমার হাতে মুঠোয়। তারপর এক এক করে আমি সবাইকে আমি আমার দাতা করে ফেলে ইচ্ছে মতো মিশে মারবো। এরপরেও যদি কেউ আমার বিরুদ্ধে ফোঁস করে, তাহলে জনগণকে আমি ওদের দুনিয়া থেকে সরিয়ে দেব। মায়ের মেয়ের বিয়েটা দিচ্ছেন তো? তুই কি রাত্রির বিয়ের কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ স্যার, এই বয়স হচ্ছে, রাত্রি ম্যাডামের বিয়েটা দিয়ে দিন। এই মাসের আমি শেষ লগ্নে আমি আমার একমাত্র বোনের বিয়ে দেবো। আমি তো তার কোনো নমুনা খুঁজেই পাচ্ছি না। আমি কংসরাজ চৌধুরী, এই আমার নামে ভুবন নগরী বাঘে গরুতে এক ঘাটে জল খায়, আর আমি যা বলি সেটাই করি। তাই হোক, দেখি আপনার কথা আর কাজে কিভাবে মিল হয়। অর্থপূর্ণ, তুই বলতে পারিস এখন আমার বোন রাত্রি কোথায় গেছে? ওর সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে।
ম্যাডাম তো সেই কখন বেরিয়েছে, এখনো বাড়ি ফেরার নাম নেই। বুঝেছি, রাত্রি না একদম বেপরো হয়ে গেছে। বাবা মা মোরা ছোট বোন, আমি কিছু বলতে পারি না, তাই শুনলো তোর কথাই ঠিক। যত তাড়াতাড়ি সম্ভব ওকে আমাকে সংসার জীবনে প্রবেশ করাতেই হবে। আপনি কিছু বলেননি বলে তো ও যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। বুঝেছি, অতিরিক্ত স্বাধীনতা ওকে আধুনিক বানানো হচ্ছে, কত গুণে অসভ্য বানিয়ে দিচ্ছে। আচ্ছা হ্যাঁ, তুই এখন যা, রাত্রি আসলে আমার কাছে পাঠিয়ে দিবি, বলবি আমি ওকে ডেকেছি। ঠিক আছে স্যার, আমি আসছি। আরে তুই তো সাদা সিধে সরল মানুষ রে, ওসব মাথায় তো ঢুকবে না। আমি তো ওটাই চাই রে, আমার বউ রাত্রি যত অধঃপতনের লঙ্ঘন করবে, ততই নিচে নামবে, ততই তো আমার লাভ রে, লাভ লাভ লাভ। তাই আমি চাই, আমি কংসরাজ চৌধুরী, সবাই জাহান্নামে যাও, আর আমি এই একা কংসরাজ চৌধুরী একাই ভালো থাকি। আরে মানুষ তো ভালো থাকতেই চায়, কিন্তু সত্যি মানুষ ভালো থাকতে পারে? কি রে বল, হঠাৎ তোর মুখে এমন কথা? সব সময় সব কথার মানে আমি তোমাকে কিন্তু বোঝাতে পারবো না দাদা। রাত্রি আচ্ছা পূর্ণদাকে তুমি বললে তাই আমি ড্রেস চেঞ্জ না করি তোমার কাছে চলে এলাম, কি দরকার আছে তোমার বলো, তাড়াতাড়ি বলো। বলছি প্রতিশোধ নিবি না রে বোন? হ্যাঁ। চরম প্রতিশোধ। প্রতিশোধ তো আমি নেবই, কারণ ওই সেদিনের অপমানের প্রতিশোধ যতদিন না আমি নিতে পারবো ততদিন আমার শান্তি নেই। তাহলে শোন, তাহলে শোন, সবার সামনে বলা চল যাবে না, কানে কানে বলবো। না না না, তুমি কি সব বলছো? আমি কি বাজারের আলু পটল নাকি? আমি এসব করতে পারবো না। আমি কিছুতেই অন্যভাবে যদি কোনো প্রতিশোধ নিতে হয়। হ্যাঁ বুঝেছি, তুই হরিদাসকে ভালোবাসিস, ঠিক আছে। দাদা তুমি কি করে জানলে আমি? ওর কোনো চিন্তা নেই রে বোন, একটা কথা মন দিয়ে শোন, ওদের আসার সময় হয়ে গেল, খুব সাবধানে কাজ করবি। আর একটা কথা মনে রাখবি রে বোন, প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ সব সময় আসে না। যখন সুযোগ পেয়েছিস আর সৎ ব্যবহার করাই উচিত, মনে রাখবি। শুনি, তুমি কিন্তু ঠিক কথা। প্রতিশোধটা তো আমাকে নিতেই হবে, তাই যখন আমি সুবর্ণ সুযোগ পেয়েছি মনেই তো আমাকে রক্তেই হবে দাদা। কারণ তুমি তো আমার চলার পথে হচ্ছে আগামীটির একটি সারি। বাবা মাকে আমার কোনো দিনের জন্য মনে পড়ে না। তোমার ছত্র ছায় আমি ছোট্টবেলা থেকে বড় হয়েছি। তুমি না থাকলে আমি কবে পানির জলে ভেসে যেতাম। সে কথা কেউ না মানলে আমি কিন্তু মানি দাদা। মানি মানি বলেই তো সেটার কোনো কথার আমি উত্তর দিইনি ম্যাডাম। হরিদাস বাবু আপনি? উনি কোথায়? আরে এত উত্তর হচ্ছে কেন? মালটাকে তো নিয়ে এসেছি, খুব চালাক মাল, এমন ভাবে অভিনয় করবেন কাক পক্ষীদের না পায়। দাদা আমাকে সব কিছু বুঝিয়ে বলে দিতেছে, আপনার কোনো চিন্তা নেই, আপনি শুধু মালটাকে আমার কাছে নিয়ে আসুন, তারপর দেন টাকা। এই ডাকুন না, আমি আর তর্ক হইতে পারবো না। বিবেক, এই বিবেক, ভেতরে আয়। ভেতরে আসতে পারি? Of course, আপনি ভিতরে আসুন, আপনার জন্যই তো আমি ওয়েট করছি। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। না না, ওইভাবে বলবেন না, আসলে সবাই তো আমরা মানুষ, আর এটাই হলো আমাদের পরিচয়। দেখলেন দেখলেন ম্যাডাম, দেখলেন তো আমার বন্ধু কত সুন্দর কথা বলে। হ্যাঁ বিবেক, ও বিবেক, হ্যাঁ হ্যাঁ বল। শোন না, তুই আমার ম্যাডামের সাথে কথা বল, আমি স্যারকে ডেকে নিয়ে এখনই আসছি। তাড়াতাড়ি আসিস কিন্তু, আমাকে কিন্তু এক্ষুনি ফিরে যেতে হবে, বেশি দেরি করিস না। তাড়াতাড়ি মানে যাবো আর আসবো ম্যাডাম। হরিদাস বাবু ভীষণ ভালো মানুষ। আপনি বললেন না মানুষের ব্যবহারই মানুষের পরিচয়। নিশ্চয়ই, না হলে মানুষ জীবনটাই তো বৃথা। কিন্তু
আমি কিন্তু ওই দিন জানেন মানুষের পরিচয়টা দিতে পারিনি, আর আপনার সাথে আর ওই ভদ্র মহিলার সাথে আমি ভীষণ খারাপ ব্যবহার করে ফেলেছি। তার জন্য আপনি ওকে ক্ষমা করে দেবেন। না না, এটা ক্ষমা চাওয়ার কি আছে? আসলে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল, এ নিয়ে আমি কিছু মনে করি। সত্যি আপনারা ভীষণ মহান মানুষ, আপনার তো তুলনাই হয় না। দাঁড়ান, আপনার মতো মানুষ। আরে আরে, এ আপনি কি করলেন? প্রণাম করতে গেলেন কেন? আরে নিজের ভুলের প্রায়শ্চিত্তটা করলাম। জানেন, সেদিনকে কোনো মতে আমি আমার মনটাকে স্থির রাখতে পারছিলাম। সত্যি আজকে বাবা আমি মন থেকে শান্তি পেলাম। কোথায় কোথায় অনেক দেরি হয়ে গেল। বলছিলাম কি, আগামী পরশুদিন আমাদের বিয়ে, আর আমি ওই উপলক্ষে আপনাদের সবাইকে নেমন্তন্ন করার জন্য আমি আমার বিয়ের কার্ড নিয়ে এসেছি। বলছি আপনাকে কি কার্ডটি দেওয়া যাবে? না মানে আমাকে কেন আপনি কার্ডটা দেবেন? ধরুন আমার বাড়িতে গার্জেন তো আমার দাদা, তাই আপনি একটু বসুন না, জাস্ট এ মিনিট। আমার দাদা এক্ষুনি এসে পড়বে, একটু ওয়েট করুন, আমার দাদা এক্ষুনি এসে পড়বে। দাদা আপনার হাতে কার্ড পেলে না ভীষণ খুশি হবে। ঠিক আছে, তবে তাই হোক। আচ্ছা তাহলে বললাম, ওই ভদ্র মহিলার সাথে আপনার তাহলে হ্যাঁ হ্যাঁ, তা আপনি জানলেন কি করে? আরে আমি সব কিছু জানি, সব কিছু। তাহলে আপনারা সবাই আসছেন তো? আরে আসবো মানে কি বলছেন? আমি সবাই মিলে বিয়ে বাড়িতে যাব, প্রচন্ড প্রচন্ড আনন্দ করব। এলেন উন্নত কি হচ্ছে? দাও না সর্বতে গ্লাসটা আমাকে দাও। কত সংসারে কাজ পড়ে আছে, ওই সর্বতে গ্লাস দিয়ে দাঁড়িয়ে দাও। এই না দিদিমণি, যাও শরবতটা একটু খেয়ে নিন, এসছেন গরমে আসে। না না, মানে বলছিলাম ও খাবেন না আপনি? এই তো ঠিক আছে। আপনি যদি শরবত না খান তাহলে জানবো আপনি আমাকে একদম একদম মেনে নিতে পারেননি, ক্ষমাও করতে পারেননি। আমি আপনার চোখে অপরাধী। না না, আপনি ওইভাবে বলবেন না। আচ্ছা দিন, আমি সর্বতটা খাচ্ছি। দিদিমণি বলছিলাম কি, অন্যদা তুমি এখন যাও, বাড়ির অনেক কাজকর্ম পড়ে আছে, যাও গুছিয়ে নিয়ে যাও। তারপর আমরা বাজারে যাব, তারপর ওনাদের বিয়ে বাড়ি কত কি। ঠিক আছে দিদিমণি, আমি আসছি। এ কি, আমার মাথা ঘুরছে কেন? আমার চারিদিকে অন্ধকার নেমে আসছে কেন? আচ্ছা চাঁদু, তুমি ঘুঘু দেখেছো? ঘুঘুর খোঁজ দেখোনি? দেখতে পাচ্ছি না কেন? কে কোথায় আছো? আমাকে একটু কলির কংস, সবাই করে আমি করি শালা ধ্বংস। অসময়ে বর্ষা গা, হরিণ যাতে বাঘের গা, আমি হরিতে আসবো, এক নম্বরের হারাবে না।